মার্চে $300 কোটি প্রবাসী আয় রেকর্ড। মার্কিন শুল্ক আরোপে বড় প্রভাবের শঙ্কা দেখছেন না অর্থ উপদেষ্টা। আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। বঙ্গোপসাগর ঘিরে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বেইজিংয়ের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। যুদ্ধ নয়, শান্তিই সমাধান। চীনা গণমাধ্যমে সাক্ষাৎকার। আলাদা মামলায় আওয়ামীপন্থী প্রায় 100 আইনজীবীর আত্মসমর্পণ করে জামিন আবেদন। মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে গণহত্যা মামলায় পুলিশের সাবেক 2 কর্মকর্তা ট্রাইব্যুনালে। এবং দীর্ঘ ছুটির পর পুরনো রূপে ফিরছে ঢাকা। খুলেছে অফিস, আদালত, ব্যাংক। শেয়ার বাজারে শুরু লেনদেন। রাজধানীর আশেপাশের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মুর্তসি। প্রবাসী আয়ের নতুন মাইল ফলক স্পর্শ করল বাংলাদেশ। রোজা ও ঈদ উল ফিতর ঘিরে দেশের ইতিহাসে রেকর্ড $300 কোটি রেমিটেন্স এসেছে মার্চে। সকালে সচিবালয়ে তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ট্রাম্প প্রশাসন চড়া শুল্ক আরোপ করলেও বাংলাদেশের রফতানিতে বড় কোনো প্রভাব পড়বে না। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস রফতানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী আয়ে যে সুবাতাস লেগেছে সেই ধারা মার্চে রেকর্ড করেছে। গেল মাসে রমজান ও ঈদকে সামনে রেখে ইতিহাসের সর্বোচ্চ $300 কোটি এসেছে, যা বাড়িয়েছে রিজার্ভের পরিমাণও। রোববার সচিবালয়ে এমন তথ্য জানান অর্থ উপদেষ্টা। ভালো কতগুলি নিউজ, আমাদের রেমিটেন্স আসছে অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। রফতানি করা পণ্যের উপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এতে বাংলাদেশের রফতানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও বড় ধরনের প্রভাব পড়বে না বলে আশা অর্থ উপদেষ্টার। আমরা খুব বেশি পড়বে না, যে একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কিভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসাবে না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। চায়না তো আর একটা জিনিস এসে করবেন, যে আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে, কিন্তু মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয়, যেটা খুব বেশি দাম না। এ সময় উপদেষ্টা বলেন, এবারে স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করেছে দেশের মানুষ। সেই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করেন তিনি। এফেক্ট করেছে কারা? ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের বৈঠক চলছে। বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। দেখুন, 2023 সালের ঠিক 30শে জানুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে বাংলাদেশ ঋণ কর্মসূচি শুরু করে। তো এই যে আইএমএফ এর ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী 470 কোটি মার্কিন ডলারের একটি ঋণ দেওয়ার কথা বাংলাদেশকে। এরই মধ্যে 3টা কিস্তিতে কিন্তু 3 কিস্তির অর্থ ছাড় হয়েছে এবং 3 কিস্তিতে 231 কোটি মার্কিন ডলার অর্থ কিন্তু ছাড় করেছে। আর বাদবাকি যে প্রায় 39 কোটি মার্কিন ডলার রয়েছে, সেটির এই চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে একটি আলোচনা চলছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে আইএমএফ তাদের এই অর্থ ছাড়ের ঠিক কিছুদিন আগেই একটি পর্যালোচনা মিটিং করে বাংলাদেশের সঙ্গে। এটাই মূলত নিয়ম যে যেসব শর্তগুলো দেওয়া হয় অর্থ ছাড়ের ব্যাপারে, সেই শর্ত পূরণ কতটা হয়েছে এবং সংস্কার উদ্যোগের কতগুলো শর্ত দেওয়া থাকে, সেই সংস্কার উদ্যোগগুলো কতগুলো নেওয়া হয়েছে, এইটি পর্যালোচনা করার ভিত্তিতেই কিন্তু অর্থ ছাড় করা হয়। তো চতুর্থ এবং পঞ্চম কিস্তির এই অর্থ ছাড়টি দেওয়ার জন্যই মূলত এই মুহূর্তে বাংলাদেশে সফর করছে আইএমএফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই মুহূর্তে আমি সচিবালয়ে রয়েছি। এখন অর্থ উপদেষ্টার সঙ্গে 9 সদস্যের আইএমএফ এর প্রতিনিধি দল তারা মিটিং করছে। সেই মিটিংটি চলমান রয়েছে এবং কিছুক্ষণ পরেই এই মিটিং শেষে অর্থ উপদেষ্টা তিনি আমাদেরকে জানাবেন যে এই তাদের সাথে কি আলাপ হলো। আর আমি যদি একটু বলে দিতে চাই, প্রায় 2 সপ্তাহ ব্যাপী আইএমএফ প্রতিনিধি দলটি বাংলাদেশে বৈঠক করবে। অর্থ উপদেষ্টার পরেই কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে এবং আরও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে তারা কিন্তু বৈঠক করবে। তো এর পরপরেই তারা সিদ্ধান্ত দেবে যে এই চতুর্থ এবং পঞ্চম কিস্তির এই অর্থ ছাড়ের বিষয়টি কি হবে। আমি একটু আগেই জানলাম যে এই মিটিংটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং এখনই আমাদেরকে জানাবেন অর্থে কি কথা হলো। এই ছিল আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠকের সবশেষ তথ্যটি। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়। যুদ্ধ নয়, শান্তি একমাত্র সমাধান। চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেন এতে দুই পক্ষই লাভবান হবে। সাক্ষাৎকারে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা জানান, এই উদ্যোগে গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি উপকৃত হবে। We have the big ocean, as I said, Bay of Bengal, just next to us, huge. We have not very organized in catching fish from the ocean. China will bring that technology, China will bring that experience for us, and we'll work together to make sure we all benefit from it. We need connectivity. Road connection was one of the most efficient way to carry all these product to these areas. So Belt and Road comes in a very important way, and you benefit the people on both sides of the road. War no more. That's it. We have to do everything to make sure there's no word called war anymore. Peace is the solution. War is not a solution. One war leads to another war. So why don't we build peace so that there's no need for war? IMF এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সচিবালয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আর তো উইল ট্রাই টু অ্যাগ্রি। স্যার, এই যে থার্ড ট্রেনচে যে ডেফার হলো, এটা কি একটা হিন্ডারেন্স বলে মনে করেন? না না, বলি আমাদের তো এখন তো ফরেন ইস্যুতে আমরা করেছি যে একসাথে হলে ভালো হয়, কারণ প্রায়র অ্যাকশনগুলো যদি আমরা নিই তা আমাদের এটা নট দ্যাট যে IMF বলছে দেখে করছি, এটা আমাদের ব্যাংক রেজলিউশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দে, এটা তো আমাদের এমনি করতে হবে। এখন এটা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবে, তখন রেভিনিউটা লিকেজ হয়। রেভিনিউ আমাদের ট্যাক্স জিডিপি রেশিও তো আমাদের 7.5, ইভেন আওয়ার জিডিপি আমাদের এটা তো নেপালের চেয়ে অনেক বড়। ওরা বলছে নেপালের চেয়ে তোমাদের অনেক কম, নেপাল তো 12-13%, ইন্ডিয়া প্রায় 17-18%। তো ওরা বলছে তোমাদের হয় বিকজ আইদার নেট কম, লক্ষ লক্ষ লোক আছে তারা জিরো ট্যাক্সে রিটার্ন দেয়, অথচ ইনকাম হয়তো আছে দেয় না। এইগুলোর ব্যাপারে এইটা ওটা আমরা বলেছি সিঙ্গেল রেটটা আমরা চেষ্টা করবো একবারে সিঙ্গেল রেট আমরা করতে পারবো। স্যার, গভর্নর সাহেব তো একবার বলছিলেন যে এতটুকু টাকা না নিলেও আমাদের চলবে, এই বিষয়টা দেখুন আমরা যখন আমাদের সাথে এঙ্গেজ হবে তখন তো আমি বলতে পারবো তখন। সচিবালয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন আওয়ামীপন্থী 93 আইনজীবী। গত 4 আগস্ট হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা আছে। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই আইনজীবীদের পক্ষে জামিন আবেদন করা হয়। আবেদনকারীদের মধ্যে আছেন ঢাকা 12-র সাবের সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা। গত 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগ পন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে মামলাটি করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। এ নিয়ে আরো তথ্য জানাতে মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের আসলে 4 আগস্ট ঢাকার যে আদালত প্রাঙ্গণের আশপাশের বিভিন্ন যে আইনজীবীদের চেম্বার আছে, এইসব চেম্বারে আসলে ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগ করা হয়। এইসব বিভিন্ন অভিযোগে এবং হত্যা চেষ্টার অভিযোগে এনে কিন্তু 144 জন আইনজীবীর বিরুদ্ধে, আওয়ামীপন্থী আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল ঢাকা মহানগর একটি কোর্টে। ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য এই মামলাটি করেছিলেন, যেখানে
আসামি করা হয়েছিল 144 জন আইনজীবীকে, এবং সেই আওয়ামীপন্থী 144 জন আইনজীবীর মধ্যে 115 জন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন 8 সপ্তাহের, এবং জামিনের মেয়াদ কিন্তু আগামীকালকে শেষ হবে, এবং তারা তার একদিন আগেই আজকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি জামিনের আবেদন করেছেন। আত্মসমর্পণ করে জামিনের একটি আবেদন জমা দিয়েছেন। সেই আবেদনের উপর শুনানি হবে আজকে দুপুর 2টার সময়, এবং একজন আইনজীবী আবেদনপত্রটি জমা দিয়েছেন জামিনের, এবং আর বাকি যারা আছেন আশপাশে ঘোরাফেরা করছেন, বিভিন্ন জায়গায় আছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটা বলছেন যে আসলে তাদের আসলে হয়রানি করা হচ্ছে এর মাধ্যমে, এবং তারা যেটা বলছেন যে ঘটনার 6 মাস পরে মামলাটি দায়ের করা হয়েছে, অর্থাৎ 4 আগস্ট ঘটনা ঘটেছে এবং মামলা দায়ের করা হয়েছে 6 ফেব্রুয়ারি। এই বিষয়টিকে তারা এইভাবে তুলছেন, এবং শুনানি হবে। শুনানির পর আদালত তাদের বিষয়টি কিভাবে দেখবেন এবং আদেশ দিবেন সেটার উপরে ডিপেন্ড করবে পরবর্তীতে আদালত কি আদেশ দেয়। এই ছিল আপাতত এইখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ আদালতে। জুলাই গণহত্যার মামলায় ঢাকা মহানগর পুলিশের ওয়ারি জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে 2 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আজ দিন ধার্য রয়েছে। এর আগে গত 30 জানুয়ারি যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি আবুল হাসান এবং যাত্রাবাড়ি জোনের তৎকালীন এসি তানজিল আহমেদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তখন প্রসিকিউশন 2 মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে 6 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। জুলাই অভ্যুত্থানে যে সকল স্থানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম যাত্রাবাড়ি। ঈদের ছুটি শেষে পুরনো রূপে ফিরছে রাজধানী ঢাকা। সড়কে বেড়েছে যানবাহনের চাপ, কোথাও কোথাও তৈরি হচ্ছে যানজট। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী তোহা খান তামিম। যাচ্ছি তার কাছে। যাত্রী নামা সব মিলিয়ে বলা যায় যে আগের রূপে ফিরেছে ঢাকা। এই মুহূর্তে মিরপুরের 10 নম্বর যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরে রয়েছি আমরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 রাস্তার যে মোড়, এই 4 রাস্তার মোড়ে প্রতিটি সড়কের মুখেই কিন্তু গাড়ি থমকে আছে, জ্যামে আটকা আছে, এবং ট্রাফিক পুলিশ একেবারে বলা যায় যে ট্রাফিক ব্যবস্থাপনা বা শৃঙ্খলা ফেরানোর জন্য বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। অর্থাৎ গত কয়েকদিনে যে চিত্র সেটির একেবারে বিপরীত চিত্র, উল্টো চিত্র। অর্থাৎ ঈদুল ফিতরের যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটি শেষ করে মানুষ ঢাকায় ফিরেছেন, কর্মজীবী মানুষরা ঢাকায় ফিরেছেন, এবং আজকে সপ্তাহের শুরুর দিন কর্মদিবস। সেই কর্মদিবসের চিত্রটি কিন্তু আমরা আসলে পথে ঘাটে সেটি আসলে সেই চিত্রই ফুটে উঠেছে, সেই চিত্রই লক্ষ্য করছি। সবাই যে যার কাজে, যে যার ব্যস্ততা অনুযায়ী বের হয়েছেন। আমরা কথা বলেছিলাম বাস ড্রাইভারের সাথে, কথা বলেছিলাম যারা রিক্সা চালান, অটো রিক্সা চালান তাদের সাথে, কথা বলেছিলাম যারা কর্মজীবী মানুষ তাদের সাথে। প্রত্যেকে বলছেন তারা তাদের কর্মের তাগিদে তারা বের হয়েছেন, এবং এই কয়েকদিন বেশ স্বস্তিতেই তারা কাটিয়েছেন। যারা বাড়িতে গিয়েছিলেন তারা বাড়িতে ঈদ স্বজনদের সাথে ঈদ আনন্দ উদযাপনের যে স্মৃতি, সেই স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি যারা ঢাকায় ছিলেন, ঢাকার অভিজ্ঞতার কথা তারা বলছেন যে এই কয়েকদিন আসলে তারা যানজট মুক্ত এবং বেশ ফাঁকা ঢাকার যে স্বাদ, সেই ফাঁকা ঢাকার স্বাদ তারা পেয়েছেন। কিন্তু আজকে সপ্তাহের কর্মদিবস, এবং সেই কর্মদিবসে ঠিক আগের যে স্বরূপ, রাজধানীর যে আগের রূপ, সে আগের রূপে কিন্তু ধীরে ধীরে চলে এসেছে। এবং আমরা লক্ষ্য করছি যে শুধুমাত্র মিরপুর নয়, ফার্মগেট, কারওয়ান বাজার, পল্টন এবং উত্তরার যে সমস্ত এলাকা রয়েছে এবং বাড্ডা যে সমস্ত এলাকা আছে, প্রতিটি পয়েন্টে কিন্তু আমরা লক্ষ্য করেছি, সকাল থেকে ঘুরেছি, প্রতিটি পয়েন্টে দেখেছি যে যানজটে মোটামুটি গাড়ি আটকা রয়েছে, এবং গাড়ির চাপ বাড়ছে, এবং সময় যত গড়েছে গাড়ির চাপ কিন্তু ততই বাড়ছে। তো এই ছিল আমাদের যে প্রথম কর্মদিবসের রাজধানী ঢাকার ব্যস্ততার চিত্র। এবার বাণিজ্যের সংবাদ। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উৎসব কাটিয়ে আবারও শ্রমিকরা জীবিকার প্রয়োজনে ফিরে এসেছেন কর্মস্থলে। তবে এখনও শতভাগ উপস্থিতি না হলেও 2-1 দিনের মধ্যেই হবে বলে আশা কারখানা কর্তৃপক্ষের। টানা 9 দিন বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে তৈরি পোশাক কারখানা। রোববার সকাল থেকেই দলে দলে প্রিয় কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। সাভারে ইপিজেড সহ প্রায় 1800 কারখানায় একযোগে উৎপাদন কাজ শুরু হয়েছে। চলছে কারখানার মেশিন, সচল হচ্ছে অর্থনীতির চাকা। আমাদের এইবার ছুটি হয়েছে, আগে ভাগে ধাপে ধাপে ছুটি দিয়েছে, এই জন্য খুব ভালো হয়েছে। বাড়িতে ভালোভাবে ঈদ কাটছি,
ভালোভাবে, যাতে কোনো সমস্যা হয়নি। আবার আসছি, এসে ভালোভাবে কাজ করতেছি। তবে শ্রমিক উপস্থিতির সংখ্যা শতভাগ না হলেও 98 থেকে 99% শ্রমিক উপস্থিত হয়েছে বলে জানান মালিকপক্ষ। আমাদের শ্রমিকরাও আমাদের ঈদ যাপন করেছে, এসে খুবই খুশি খাসাল আছে। আর কোনো বর্তমানে আমাদের কোনো সমস্যা ফ্যাক্টরিতে নেই। এদিকে অনেকটা একই চিত্র শিল্পাঞ্চল গাজীপুরেও। স্বাচ্ছন্দ্যে কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিক কর্মচারীদের। 10 দিন ছুটি হয়েছে, আজকে এই ঈদ থেকে বাড়িতে আসলাম আর ডিউটি করার লাগে। নারায়ণগঞ্জে পোশাক শিল্প খাতে দেখা গেছে ভিন্ন চিত্র। কিছু সংখ্যক গার্মেন্টস কারখানা খোলা হলেও অধিকাংশ কারখানা এখনো বন্ধ রয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রতিবাদ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ন্যাশনাল মলে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেয় 150টির বেশি সংগঠন। এছাড়া নিউ ইয়র্কেও জড়ো হয় অসংখ্য মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, শুল্ক নীতির আড়ালে ট্রাম্প প্রশাসন তাদের কর্তৃত্ববাদ বাস্তবায়নের চেষ্টা করছে। প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন বিজ্ঞানী, শিল্পী, শিক্ষক, এমনকি সাধারণ গৃহিণীও। তাদের মতে এই শুল্ক নীতি শুধু আন্তর্জাতিক সম্পর্ক নয়, খাদ্য, প্রযুক্তি ও জ্বালানির দামকেও প্রভাবিত করছে। মার্কিনদের পাশাপাশি চড়া শুল্কের প্রতিবাদে রাস্তায় নেমেছে ইউরোপের হাজার হাজার মানুষ। এই ছিল সময় সংবাদে সঙ্গে